গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো তো পড়াশোনাও করছো ঠিকঠাকভাবে। তো আজকে আমরা একাদশ শ্রেণীর যে একটা চ্যাপ্টার রয়েছে মহাকর্ষ অর্থাৎ গ্র্যাভিটেশন, এই চ্যাপ্টারটা আজকে আমরা একটু শুরু করব। তো এই চ্যাপ্টার অর্থাৎ মহাকর্ষ অধ্যায়ে এই যে চ্যাপ্টারটাতে আমরা যে বিষয়গুলো পড়ব, তো সেই বিষয়গুলোতে যাওয়ার আগে আমরা আজকের ক্লাসে আলোচনা করব এই মহাকর্ষ সূত্র আবিষ্কারের পেছনের যে বিভিন্ন বিজ্ঞানী কিংবা যে দার্শনিকদের যে অবদানগুলো ছিল সেটা আমরা আলোচনা করব। সঙ্গে সঙ্গে মহাকর্ষ সূত্রটা সেইটা সম্পর্কে একটু আমরা আজকে আলোচনা করব এবং মহাকর্ষ সূত্রের যে সার্বজনীনতা কিংবা মহাকর্ষ ধ্রুবক সম্পর্কে আমরা একটা বিষয় জানব, সেইটা আজকের ক্লাসে আমরা সেটা আলোচনা করব। তো পরের ক্লাসগুলোতে আমরা এই মহাকর্ষ সূত্র থেকে আমরা মহাকর্ষের প্রাবল্য কিংবা মহাকর্ষ বিভব যেটাকে বলা হয় সেটা আমরা আলোচনা করব। সঙ্গে সঙ্গে মহাকর্ষ অভিকর্ষজ ত্বরণ, সেই ব্যাপারটার যে পরিবর্তনটা কীরকমভাবে ভিন্ন ভিন্ন ক্ষেত্রে হয় সেটা আমরা পরের ক্লাসে আলোচনা করব। এবং পরের ক্লাসগুলোতে আমরা হচ্ছে কি যে বিভিন্ন গ্রহ উপগ্রহদের গতিটা নিয়ে আমরা আলোচনা করব। তো আজকের আলোচনাতে আমরা ফিরে আসছি, যেটা আলোচনা করবো যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড বলতে, অর্থাৎ এই সূত্রটা আবিষ্কারের পেছনের যে ইতিহাসটা আমরা জানব। তো মানুষদেরকে কিন্তু এখনো পর্যন্ত আমাদেরকে কিন্তু রাতের আকাশ আমাদেরকে ভীষণভাবে আকৃষ্ট করে। আমরা যদি রাতের আকাশের দিকে তাকাই তো বিভিন্ন গ্রহ, নক্ষত্রপুঞ্জ, গ্যালাক্সি, এই সমস্ত কিছু, নীহারিকা, এই সমস্ত কিছু আমরা দেখতে পাই। তো সেই সময় অতীত কাল থেকেও কিন্তু মানুষের মনে সেই রাতের আকাশ কিন্তু প্রশ্ন সৃষ্টি করত। সেই প্রশ্ন উত্তর খুঁজতে গিয়েই কিন্তু বিভিন্ন দার্শনিকরা ধীরে ধীরে কিভাবে আজকের এই মহাকর্ষ সূত্র সম্পর্কে আজকে আমরা পৌঁছেছি সেটাতে আমরা যাব। তো রাতের আকাশের দিকে তাকিয়ে মানুষের মনে সাধারণত কি প্রশ্নগুলো আসে, যে এই চাঁদটা যে দেখছি সেই চাঁদটা কেন বা নিচের দিকে পড়ে আসছে না? কারণ কি, পৃথিবীর উপর কোনো কিছু তো সবসময় নিচের দিকে পড়ে, তাহলে পৃথিবীর উপরে তো দেখতে পাওয়া চাঁদটাও তো চলে আসতে পারে পৃথিবীর দিকে, কিংবা তারা বা কেন উড়ে আসছে না, কিংবা আমাদের পৃথিবীটা কেন বা তার দিকে উড়ে যাচ্ছে না, কিংবা এই যে এরা এত সুন্দরভাবে ঘুরে বেড়াচ্ছে, কেউ কারোর সঙ্গে কোনো ঝগড়াঝাটি, সংঘর্ষ, কলিশন কিছুই হচ্ছে না, তো কিভাবে হচ্ছে? তো এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আজ থেকে প্রায় 2000 বছর পূর্বে তো একটা এই যে জগৎটা কিভাবে ঘুরছে, কিভাবে এর অস্তিত্ব রয়েছে, সেটা সর্বপ্রথম যে দার্শনিক এর সম্পর্কে একটা ধারণা আমাদেরকে প্রথম দিয়েছিলেন, সেই ধারণা আজ ভুল প্রমাণিত হয়েছে, ঠিক আছে, কিন্তু তৎকালীন সময়ে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। সর্বপ্রথম আজ থেকে প্রায় 2000 বছর পূর্বে গ্রিকের একজন দার্শনিক, নাম কি, টলেমি, তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যে গতি প্রকৃতি সম্পর্কে একটা তিনি তত্ত্ব দিয়েছিলেন। সেই তত্ত্বটা কি ছিল, যে তিনি বলেছিলেন কি, পৃথিবীকে কেন্দ্র করে সমস্ত কিছুই বিশ্ব ব্রহ্মাণ্ডে আবর্তিত হচ্ছে। অর্থাৎ তিনি যে তত্ত্বটাকে দিয়েছিলেন, টলেমির তত্ত্বগুলো কি ছিল? 1 নম্বর, সেই তত্ত্বটাকে বলা হচ্ছে কি, যে জিওসেন্ট্রিক, অর্থাৎ পৃথিবীকে সেন্টার করে সমস্ত কিছুই ঘুরছে, জিওসেন্ট্রিক তত্ত্ব তিনি মানে প্রচার করেছিলেন। সঙ্গে সঙ্গে তিনি বলেছিলেন কি, এখানে হচ্ছে পৃথিবীকে কেন্দ্র করে সমস্ত গ্রহ, নক্ষত্র এরা হচ্ছে কি আবর্তন করছে। তাহলে পৃথিবীকে কেন্দ্র করে, অর্থাৎ পৃথিবী রয়েছে সেন্টারে, এবং সমস্ত যারা আবর্তন করছে তারা কিনা বৃত্তাকার পথে তারা কিন্তু আবর্তন করে চলেছে। তো এই তত্ত্বটা সর্বপ্রথম দিয়েছিলেন হচ্ছেন দার্শনিক টলেমি। তারপরে প্রায় 400 বছর ধরে কিন্তু এই যে তার যে দেওয়া হচ্ছে প্রচলিত ধারণা কিন্তু চলতে থাকে। প্রায় 400 বছর ধরে এই ধারণা কিন্তু প্রচলিত থাকে। তো এর পরে কি হবে, প্রায় আমরা 500 খ্রিস্টাব্দে, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের 500 বছর পরে, 500
এডিতে ভারতীয় দার্শনিক যিনি হচ্ছেন কিনা ভারতীয় দার্শনিক যে আর্যভট্ট, আমরা ইতিহাস পড়েছি যে গুপ্ত যুগ, ভারতে যখন গুপ্ত যুগ চলছিল সেই সময় একজন মহান দার্শনিকের আবির্ভাব ঘটেছিলেন যার নাম হচ্ছে আর্যভট্ট। তিনি কিন্তু সম্পূর্ণভাবে নতুন একটা তিনি তত্ত্ব দিলেন। তিনি বললেন কি না, তিনি বললেন সূর্যকে কেন্দ্র করে, সূর্যই হচ্ছে সেন্টারে রয়েছে এবং সূর্যকে কেন্দ্র করে সমস্ত কিছুই ঘুরছে। আর্যভট্টের দেওয়া সেই যে ধারণাটাকে বলা হচ্ছে কি হেলিওসেন্ট্রিক ধারণা, হেলিওসেন্ট্রিক থিওরি। এই হেলিওসেন্ট্রিক থিওরি অনুযায়ী কি হচ্ছে না, সূর্যই হচ্ছে কেন্দ্রে রয়েছে, সূর্য হচ্ছে কেন্দ্র, সূর্য কেন্দ্রে আছে আর বাকি গ্রহগুলো সমস্ত বৃত্তাকার হোক উপবৃত্তাকার কক্ষপথে তারা কিন্তু ঘুরছে। এই ধারণাটা সর্বপ্রথম দিয়েছিলেন ভারতীয়দের দার্শনিক যে আর্যভট্ট। তার পরবর্তী প্রায় 1000 বছর কেটে গেছে, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আর কোনো অগ্রগতি বিজ্ঞানের ততটা ঘটেনি বা চিন্তা ভাবনা ঘটেনি। তো এই না ঘটার পেছনে কারণ কি, তৎকালীন যে রাজনৈতিক পরিস্থিতি, রাজা সম্রাট তারা কিন্তু বিজ্ঞানের পৃষ্ঠপোষকতা তেমনভাবে করেনি, তারা সেই দিকে হচ্ছে নজর দেয়নি। তো সেই জন্য কি হয়েছে, বিজ্ঞানের সেই অগ্রগতিটা ঘটেনি। প্রায় 1000 বছর পরে, 1000 বছর পর কি হলো না, নিকোলাস কোপারনিকাস যিনি হচ্ছেন 1473 থেকে সম্ভবত 1473 খ্রিস্টাব্দ থেকে 1543 খ্রিস্টাব্দ সময়ে তার যে তিনি জীবনকালে তিনি যে তত্ত্বটা তিনি দিলেন সেই কিন্তু আর্যভট্টের দেওয়া সেই যে প্রাচীন যে তত্ত্ব হেলিওসেন্ট্রিক তত্ত্বকে তিনি সমর্থন জানালেন। অর্থাৎ সেই হেলিওসেন্ট্রিক যে তত্ত্বটা ছিল, হেলিওসেন্ট্রিক তত্ত্ব অর্থাৎ সূর্যকে কেন্দ্রে আছে এবং বাকি গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে প্রদক্ষিণ করছে, বাকি গ্রহগুলো প্রদক্ষিণ করছে সূর্যকে কেন্দ্র করে। তো সেই কোপারনিকাস কিন্তু তিনি আবার সেই পুরনো মতকে সমর্থন করলেন। অর্থাৎ তিনি কিন্তু একেবারে স্বাধীনভাবে, কারণ তৎকালীন সময়ের আবিষ্কারের সঙ্গে এই আবিষ্কারের কিন্তু বা বলার পেছনে কিন্তু কোনো সামঞ্জস্য বা কোনো যোগাযোগ ছিল না, তিনি সম্পূর্ণ ভিন্নভাবে তিনি কিন্তু এটা প্রকাশ করলেন। এবং এই সময়ে আরও বিভিন্ন যে দার্শনিক বা বিজ্ঞানীদের আবির্ভাব ঘটবে, তারাও কিন্তু এই কোপারনিকাসের মতকে কিন্তু তারা সমর্থন করবেন। তাদের মধ্যে যারা যারা ছিলেন, বিশেষ করে গ্যালিলিও, তিনি কিন্তু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তিনি প্রমাণ করার চেষ্টা করবেন যে সত্যিকারে হচ্ছে কিন্তু সূর্য সেন্টারে রয়েছে এবং পৃথিবীগুলো তার চারপাশে ত্বরণ সহ গতিশীল। তো তাহলে গ্যালিলিওর পরবর্তী যে এই তত্ত্বকে সমর্থন করবেন যারা যারা, তাদের মধ্যে একজন কি, যে গ্যালিলিও, ইটালীয় বিজ্ঞানী গ্যালিলিও, তিনি দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কার করে তিনি দেখাবেন যে চন্দ্র বা অন্যান্য গ্রহগুলো ঘুরছে এবং পৃথিবীও তাদের মধ্যে যেহেতু একটা গ্রহ, পৃথিবীও কিন্তু ঘুরছে। তাহলে গ্যালিলিও কিন্তু সর্বপ্রথম, তাহলে গ্যালিলিওর জীবনকালটা যদি দেখি 1564 থেকে 1642, 1564 খ্রিস্টাব্দ থেকে 1642, তাহলে অর্থাৎ তৎকালীন সময়ের কিন্তু বিজ্ঞানী যিনি কিনা নিকোলাস কোপারনিকাসের যে তত্ত্বকে সমর্থন জানিয়ে এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তিনি কিন্তু প্রমাণ করতে চাইছিলেন। সেই প্রমাণে তিনি কি নির্ণয় করেছিলেন, যে পৃথিবীর ত্বরণ বা পৃথিবী পৃষ্ঠে কোনো বস্তুর ত্বরণকে তিনি নির্ণয় করেছিলেন, যাকে আমরা আজকে অভিকর্ষজ ত্বরণ বলে জানি। তো সেটাকে তিনি নির্ণয় করেছিলেন পরীক্ষার মাধ্যমে। এবং সেই পরীক্ষাটা তিনি কিভাবে করেছিলেন না, একটা আনত তলের উপর কোনো বস্তুর যে গড়ন্ত বস্তুর গতি পর্যবেক্ষণ বা সেটার বিশ্লেষণের মাধ্যমে কিন্তু তিনি এই অভিকর্ষজ ত্বরণের মানটা তিনি নির্ণয় করেছিলেন। তাহলে গ্যালিলিও কিন্তু বিশিষ্ট বিজ্ঞানী যিনি কিনা এই মতকে প্রকাশ করার জন্য কিন্তু দীর্ঘদিন লড়েছিলেন এবং প্রায় তিনি দুটো যন্ত্র আবিষ্কার করেছেন, একটা হচ্ছে দূরবীক্ষণ যন্ত্র এবং যার দ্বারা তিনি প্রমাণ করার চেষ্টা করেছিলেন, এবং আরেকটা তিনি পরীক্ষা নিরীক্ষা করে তিনি পৃথিবী পৃষ্ঠে কোনো বস্তুর ত্বরণ কত, অর্থাৎ পৃথিবীর ত্বরণ কত সেটা তিনি নির্ণয় করেছিলেন। এবং সঙ্গে সঙ্গে তিনি এই মত সবসময় প্রচার করতেন, যে কিবা সেই ধারণাও তিনি দিতেন সবাইকে, যে সমস্ত বস্তু, পৃথিবীর উপর অবস্থিত সমস্ত বস্তু কিংবা
সমস্ত কিছুই এই জি ত্বরণ নিয়ে, অভিকর্ষজ ত্বরণ নিয়েই কিন্তু পৃথিবীর দিকে একটা নির্দিষ্ট ত্বরণ নিয়েই পড়ছে, অর্থাৎ নির্দিষ্ট ত্বরণ নিয়ে সমস্ত কিছুই, সব কিছুই পৃথিবীর দিকে পড়ছে, কিছু পৃথিবীর দিকে পড়ছে, এইটাই তিনি প্রচার করতেন। তো তিনি তার জন্য পরীক্ষা নিরীক্ষাও করেছিলেন এটা প্রচার করতেন। তো এই সমসাময়িক নিকোলাস কোপার্নিকাসের সমসাময়িক যে আরো কিছু বৈজ্ঞানিক কিংবা দার্শনিক ছিলেন যারা এই মতকে সমর্থন জানাতেন, গ্যালিলিও ছাড়াও ছিলেন হচ্ছেন কি টাইকো ব্রে, আরেকজন বিজ্ঞানী ছিলেন দার্শনিক যে টাইকো ব্রেহে বলে যে দার্শনিক ছিলেন, তিনিও কিন্তু সারা জীবন ধরে চেষ্টা করে গেছেন 1516 খ্রিস্টাব্দ থেকে 1546 থেকে 1601 খ্রিস্টাব্দ তার ছিল জীবনকাল। সেই সময় টাইকো ব্রেহে বলে যে দার্শনিক ছিলেন তিনি কি করে গেছেন না, তিনি হচ্ছে খালি চোখে, বলতে গেলে সারা জীবন ধরে তিনি তথ্য সংগ্রহ করেছেন, খালি চোখে কিন্তু তথ্য সংগ্রহ করে তিনি সমস্ত তথ্য দিয়ে গেছেন, বিভিন্ন গ্রহ নক্ষত্রদের গতিবিধি, তাদের পর্যায়কাল, এগুলো সব করে তিনি তথ্য অনেক দিয়ে গেছেন। টাইকো ব্রেহে তিনি বিভিন্ন তথ্য খালি চোখে সমস্ত কিছু মহাকাশ পর্যবেক্ষণ করেছেন প্রায়, কারণ তৎকালীন সময় কিন্তু কোনো কিছুর আবিষ্কার হয়নি, বিভিন্ন তথ্য খালি চোখে পর্যবেক্ষণ দ্বারা তিনি বিভিন্ন তথ্য দিয়ে গেছেন। তো এই টাইকো ব্রেহে যে দার্শনিকের এই তথ্যগুলোকে নিয়ে বিজ্ঞানী কেপলার, আজকে আমরা তার সূত্রগুলো পড়বো কিছুদিন পরে ক্লাসে, কেপলার বলে যিনি বিজ্ঞানী বা দার্শনিক যাই বলা হোক না কেন, তিনি কিন্তু সেই সমস্ত তথ্যগুলোকে একজোট করে সেইগুলোর উপর ভিত্তি করে তিনি কিন্তু তিনটা সূত্র দিলেন, এই মহাকাশে অবস্থিত গ্রহগুলোর গতির উপর ভিত্তি করে তিনি তিনটা সূত্র দিলেন, কেপলারের তিনটা সূত্র। সেই সূত্রগুলো আমরা জানি যে তার পর্যায়কালের সূত্র, তার গতিবেগের সূত্র, তার ক্ষেত্রফলের সূত্র, তো সেইগুলো কিন্তু তিনি দিয়েছিলেন। কেপলারের জীবনকালটা যদি আমরা দেখি, কেপলার বিজ্ঞানীর যে জীবনকালটা ছিল, জোহান্স কেপলারের 1571 থেকে 1630 খ্রিস্টাব্দ, 1571 থেকে 1630 খ্রিস্টাব্দ। অর্থাৎ দেখতে পাচ্ছি সমস্ত বিজ্ঞানীদের মধ্যে গ্যালিলিও কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু বেঁচে ছিলেন এবং তার মতগুলোকে প্রচার করেছিলেন, সেই জন্য গ্যালিলিও তৎকালীন সময়ের সেরা দার্শনিক কিংবা বিজ্ঞানী হিসেবে ধরা হয়ে থাকছে। তো কেপলার তিনটা সূত্র দিয়েছিলেন এবং সেই সূত্রগুলোকে ধীরে ধীরে পর্যবেক্ষণ বা তাকে প্রমাণ করার জন্য ম্যাথমেটিক্যালি বিভিন্ন বিজ্ঞানীরা যারা চেষ্টা করছিলেন, তাদের মধ্যেই ছিলেন নিউটন, যে পরবর্তী বিজ্ঞানী যিনি ছিলেন নিউটন। তিনি কিন্তু এই নিউটন হচ্ছে কিনা এই মহাকর্ষ সূত্রটার তিনি কিন্তু আবিষ্কার করবেন 1643 থেকে 1727 খ্রিস্টাব্দ ছিল তার জীবনকাল। এবং তিনি কিভাবে এই মহাকর্ষ সূত্র, যেটা আজকে আমরা পড়তে যাব, তার কিন্তু কিভাবে তিনি পৌঁছেছিলেন সেই বিখ্যাত মহাকর্ষ সূত্রে, না তিনি এই যে গ্যালিলিওর দেওয়া যে তথ্য, অর্থাৎ সমস্ত কিছু পৃথিবীর উপর অবস্থিত সমস্ত কিছুই যে একটা নির্দিষ্ট ত্বরণ নিয়ে পড়ছে, সেটাকে তিনি প্রমাণ করার জন্য চেষ্টা করেছিলেন। না চন্দ্রের হচ্ছে পর্যায়কাল এবং চন্দ্রের গতিবেগ থেকে তিনি কিন্তু সেই যে চন্দ্রের ত্বরণ নির্ণয় করেছিলেন, এবং যেহেতু চন্দ্রের ত্বরণটা তিনি কিভাবে নির্ণয় করেছিলেন, না চন্দ্রকে তিনি ধরে নিয়েছিলেন পৃথিবীর চারিদিকে বৃত্তাকার কক্ষপথে ঘুরছে, এবং বৃত্তাকার কক্ষপথে ঘুরলে তার ত্বরণ কত হবে আমরা জানি। বৃত্তীয় গতির ক্ষেত্রে অভিকর্ষজ ত্বরণের মান হচ্ছে v²/rm, rm হচ্ছে চন্দ্র থেকে পৃথিবীর যে দূরত্ব, সেটাকে রেডিয়াস অফ rm বলছি। এবং এই গতিবেগটাকে তিনি নির্ণয় করেছিলেন কি করে, যে চন্দ্রটা পৃথিবীর চারিদিকে কত দিনে ঘুরে আসে, 27.3 দিনে, তাহলে 2πrm/t, এটা করলে তার গতিবেগ পাবো তার হোল স্কয়ার ভাজিত rm। তো এখান থেকে আমরা পাচ্ছি 4π², rm স্কয়ার, আর নিচে একটা rm কেটে যাবে, তাহলে থাকবে rm/t²। তাহলে এই সূত্র থেকে তিনি কিন্তু চন্দ্রের ত্বরণটা তিনি নির্ণয় করেছিলেন, চন্দ্রের ত্বরণ। তো এই সূত্রতে চন্দ্রের ব্যাস, চন্দ্র যে কক্ষপথে ঘুরছে
সেই কক্ষপথের ব্যাসার্ধকে তিনি বসিয়েছিলেন 3.8 ইন্টু 10⁸8 মিটার। আর যে টাইম পিরিয়ড, চন্দ্র কতদিনে পৃথিবীকে ঘুরে আসছে না 27.3 দিন পর। এই মানগুলোকে বসিয়ে তিনি যখন চন্দ্রের ত্বরণ নির্ণয় করলেন, তিনি কিন্তু দেখলেন কি চন্দ্রের ত্বরণ কিন্তু পৃথিবীর ত্বরণের থেকে প্রায় 3600 গুণ কম, অর্থাৎ চন্দ্রের ত্বরণের তুলনায় পৃথিবীর ত্বরণ 3600 গুণ বেশি। তাহলে গ্যালিলিও যে তত্ত্ব প্রচার করে গিয়েছিলেন যে পৃথিবীর দিকে সমস্ত কিছুই নির্দিষ্ট ত্বরণ নিয়ে পড়ছে, সেটা একটু সন্দেহজনক সৃষ্টি হলো। এর পেছনের কারণ খুঁজতে গিয়ে তিনি দেখলেন যে পৃথিবীর উপর পৃষ্ঠে ত্বরণকে যদি পৃথিবীর ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক ধরা হয়, কিংবা চন্দ্রের যে কক্ষপথে ঘুরছে চন্দ্রের ত্বরণটাকে যদি চন্দ্রের ব্যাসার্ধের, চন্দ্র যে কক্ষপথে ঘুরছে তার ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক ধরা হয়, তখন কিন্তু এই সূত্রটা কিন্তু এসে যাচ্ছে। তাছাড়া তিনি আরো দেখলেন পৃথিবীর উপরে কোনো বস্তুর অভিকর্ষজ ত্বরণ যেভাবে তিনি নির্ণয় করলেন, পৃথিবীর কিছুটা গভীরে গিয়েও যখন অভিকর্ষজ ত্বরণ নির্ণয় করলেন কোনো বস্তুর, তখন তিনি কিন্তু কম মান পেয়েছিলেন। তো সেই যে তিনিও দেখেছিলেন, তাহলে এই যে ত্বরণ সৃষ্টিকারী বলটা কিন্তু বস্তুর ভর এবং দূরত্বের উপর কিন্তু নির্ভরশীল। এই তথ্যগুলোর উপর ভিত্তি করে নিউটন প্রকাশ করলেন, অর্থাৎ যে মহাকর্ষ সূত্র তিনি দিলেন সেইটা কি না বলটা সমান আছে যেটা জেনেছি, অর্থাৎ বলের মানটা প্রপোর্শনাল হবে বস্তুর ভরের সঙ্গে আর বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্কযুক্ত। এবং অন্য কোনো বস্তুর ক্ষেত্রে তখন এসে যাবে m1 m2/r², এবং এই সূত্রটা তিনি দিলেন g ইন্টু m1 m2/r²। এটাই ছিল বিখ্যাত মহাকর্ষ সূত্র। কি এই সেই সূত্র? সংজ্ঞায়িত করলে আমরা পাবো না মহাবিশ্বে যে কোনো দুটো বস্তুকে তিনি কণা হিসাবে ধরলেন। সেই কণাগুলো কি তাদের সংযোজককারী সরল রেখা বরাবর পরস্পরকে আকর্ষণ করবে, এবং সেই আকর্ষণ বলের মান হবে সেই বস্তু দুটোর ভরের গুণফলের সঙ্গে সমানুপাতিক, এবং তাদের মাঝের যে দূরত্ব যদি আর ধরা হয় ক্ষেত্রে সেই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটাই হচ্ছে মহাকর্ষ সূত্রটা। তো এই মহাকর্ষ যে সূত্রটা বিজ্ঞানী দিলেন, এই সূত্র থেকে আমরা আলোচনা করে দেখতে পাচ্ছি যে এই আর এর মান অসীম করলেই তবেই এই এফ এর মান 0 হয়। অর্থাৎ এই মহাকর্ষ বলের যে মানটা অনেক দূরত্ব পর্যন্ত কিন্তু বজায় থাকে, অর্থাৎ এই মহাকর্ষ বল কিন্তু অনেক দূর পর্যন্ত এর বিস্তার আছে। যদিও সেই বিস্তারের মান অর্থাৎ সেই বলের যে তীব্রতা হোক বা মাত্রা হোক অনেক কমে যাবে, তবুও কিন্তু এই বলটা কিন্তু অসীম দূর পর্যন্ত বিস্তৃত থাকবে। এবং আমরা আজকে যেটা জানলাম যে এই মহাকর্ষ সূত্র আবিষ্কারের পেছনের ইতিহাস এবং সূত্রটা সেটা জানলাম, এবং এই সূত্রটা থেকে আমরা দেখতে পাচ্ছি বস্তুর ভরগুলো চেঞ্জ করলে কিংবা দূরত্ব চেঞ্জ করলে আকর্ষণ বলের মানও চেঞ্জ হবে। তো চলে আসছি আজকের যে দ্বিতীয় আলোচনা যেটা করবো বলছিলাম, যে সূত্রটা মহাকর্ষ সূত্র, সেই সূত্রটা আমরা আজকে আলোচনা করছি। সেই সূত্রে এই যে মহাকর্ষ ধ্রুবকটার কথা আমরা এখানে ইন্ট্রোডিউস করলাম, জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। এই মহাকর্ষ ধ্রুবকটার মান কিন্তু নির্ণয় করা হয়ে গেছে। এর মান 6.67 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। বোঝা গেছে? তো এটাই হচ্ছে মহাকর্ষ সূত্রের এসআই পদ্ধতিতে এর মান। তো এই মানের যে নির্ণয়টা কিভাবে হয়েছে, আমরা উঁচু ক্লাসে যদি বিজ্ঞান নিয়ে পড়ি, তো আমরা কোনো একটা ক্লাসে হয়তো এই জি এর মান নির্ণয়ের একটা পরীক্ষা আমরা অ্যারেঞ্জ করে আমরা একটা ক্লাস করব, সেক্ষেত্রে জি এর মানটা নির্ণয় আমরা করতে পারবো। তাছাড়া এই যে মহাকর্ষ ধ্রুবকটা, এটা কিন্তু একটা সার্বজনীন ধ্রুবক, অর্থাৎ কি, এবং এই যে মহাকর্ষ সূত্র যেটা আমরা পড়লাম, এই সূত্রটার কথা যেটা পড়লাম, এফ সমান জি ইন্টু m1 m2/d², দূরত্বের স্কোয়ার। তাই মহাবিশ্বের যে কোনো দুটো বস্তুকে আমরা বস্তু কণা ধরে তাদের মাঝের দূরত্বকে আমরা ডি ধরে এই সূত্রটা আমরা দিলাম। তো সেক্ষেত্রে এই সূত্রটাও কিন্তু একটা সার্বজনীন সূত্র। যে কোনো মহাবিশ্বে যে কোনো দুটো বস্তু যাদের ভর আছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য হবে। বোঝা গেছে? এবং মাঝের ক্ষেত্রে সে পৃথিবীর উপর যে কোনো দুটো বস্তু কণার মধ্যে আকর্ষণ হতে পারে, পৃথিবীর উপরে থাকা পৃথিবীর সঙ্গে চাঁদের হতে পারে, পৃথিবীর উপর থাকা অন্য কোনো বস্তুর সঙ্গে অন্য কোনো বস্তুর হতে পারে, সব ক্ষেত্রেই এটা প্রযোজ্য হবে। এবং সেই জন্য এটাকে বলা হচ্ছে সার্বজনীন সূত্র।
কিন্তু বর্তমানকালে আমরা জেনেছি যে এই সূত্রের সার্বজনীন যে ব্যাপারটা হারিয়ে যায় কোথায়, যে অনেক ক্ষুদ্র দূরত্বে। যদি আমরা খুব কাছে চলে যাই, অর্থাৎ নিউক্লিয়াসের যে দূরত্ব, অর্থাৎ 10⁻⁻15 মিটার দূরত্বের মধ্যে যখনই চলে যাচ্ছি, 10⁻15 এই রেঞ্জে যখন চলে যাচ্ছি, তখন কিন্তু তখন আর মহাকর্ষ সূত্র কাজ করে না। সেক্ষেত্রে আমরা জানি যে নিউক্লিয়ার ফোর্স অর্থাৎ স্ট্রং ফোর্স সেখানে কিন্তু কার্যকরী হয়ে যায়। তাহলে সেই ক্ষুদ্র দূরত্বে কিন্তু মহাকর্ষ সূত্রটা কিন্তু প্রযোজ্য হয় না। তো সেই জন্য মহাকর্ষ সূত্রকে এখন আর সার্বজনীন সূত্র ধরা হয় না। তবে কিন্তু এই যে মহাকর্ষ ধ্রুবকটা, এই ধ্রুবকটা কিন্তু সার্বজনীন। তাছাড়া কি এই মহাকর্ষ যে সূত্রটা বলছি, যেমন অত্যন্ত ক্ষুদ্র দূরত্বের ক্ষেত্রেও এটা প্রযোজ্য হয় না, ঠিক সেই রকম কোনো বস্তু যদি আলোর গতিবেগ নিয়ে চলাচল করে, তাহলে এই সূত্রটার আলোচনা করতে গিয়ে আমরা দেখছি যে অত্যন্ত ক্ষুদ্র দূরত্বে এটা কিন্তু প্রযোজ্য হয় না। কিংবা বস্তুর গতিবেগ যদি আলোর গতিবেগের সমান হয়ে যায়, তখন কিন্তু আপেক্ষিকতাবাদ অর্থাৎ রিলেটিভিটিটা কার্যকরী হয়ে যাবে, রিলেটিভিটি। তখন কিন্তু এই সূত্রটা প্রযোজ্য হয় না, তখন সূত্রটা চেঞ্জ হয়ে যায়। তখন জেনারেল যে মহাকর্ষ সূত্র সেটাকে আমাদের দরকার পড়বে। তো গতিবেগ যখন কোনো বস্তুর গতিবেগ যদি c এর প্রায় কাছাকাছি চলে যায়, তখন কিন্তু এই মহাকর্ষ সূত্রটা আর প্রযোজ্য থাকে না। তবে কিন্তু এই দু ক্ষেত্রেও কিন্তু মহাকর্ষ ধ্রুবকের কোনো পরিবর্তন হয় না, ম্যাথমেটিক্যালি প্রমাণ করা গেছে। তো সেই জন্য মহাকর্ষ ধ্রুবকটাকে কিন্তু সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক হিসাবে ধরা হয়েছে, কিন্তু মহাকর্ষ সূত্রটা কিন্তু আর সার্বজনীন সূত্র হিসাবে ধরা হচ্ছে না। তো এইটাই ছিল আজকের ক্লাসের আমাদের আলোচনার বিষয়বস্তু, যেখানে আমরা নিউটনের মহাকর্ষ সূত্র যেটা আজকে 2 লাইনে পড়ে ফেলছি, তার আবিষ্কারের বা তার অস্তিত্বের পেছনে বিভিন্ন দার্শনিকদের যে অবদান ছিল সেটা কিন্তু অস্বীকার করা যায় না। এবং নিউটন 1673 খ্রিস্টাব্দে, সম্ভবত 1687 খ্রিস্টাব্দে তার প্রিন্সিপিয়া নামক গ্রন্থে কিন্তু 1687 খ্রিস্টাব্দে প্রিন্সিপিয়া নামক গ্রন্থে এই সূত্রগুলোর সঙ্গে সঙ্গে নিউটনের যে প্রথম গতিসূত্র, দ্বিতীয় গতিসূত্র আর তৃতীয় গতিসূত্র, এইটার সঙ্গে সঙ্গে এই মহাকর্ষ সূত্র, এই সূত্রগুলো সব কিন্তু তার প্রিন্সিপিয়া গ্রন্থতে তিনি কিন্তু প্রকাশ করেছিলেন। বোঝা গেছে? সম্ভবত 1787 খ্রিস্টাব্দে হবে এইটা তিনি প্রকাশ করেছিলেন। তো প্রিন্সিপিয়া গ্রন্থে, এই প্রিন্সিপিয়া গ্রন্থে তিনি সমস্ত কিছুই নিউটন এইগুলো প্রকাশ করেছিলেন। তো এই পর্যন্ত আজকে আমরা আলোচনাটা থাকবে এই মহাকর্ষ যে সূত্রটা বলছি, এই সূত্রের কিন্তু অনেক গুরুত্বপূর্ণ প্রভাবগুলো আমরা যে আমাদের বাস্তব জীবনে দেখে থাকি। বিশেষ করে কি এই সূত্রের গুরুত্বটা একটু আমরা আলোচনা করে নিতে চাইছি। এই ক্ষেত্রে এই যে গুরুত্ব, আমরা যে আজকে নিজেদের ওজন অনুভব করি, এই ওজন অনুভব করার পেছনে মূল দায়ী তাহলে কে হচ্ছে? পৃথিবী আমাদেরকে টানছে, এই মহাকর্ষ সূত্র। তাহলে আমাদের ওজন অনুভব করার পেছনে মূল দায়ী হচ্ছে কি না, এই মহাকর্ষ সূত্র। তাছাড়া কি আমরা যে দেখি সমস্ত মহাজাগতিক বস্তুগুলোকে একটা গোলাকার দেখি, সমস্ত সেই গ্রহ নক্ষত্র কিংবা সূর্য সমস্ত কিছুকে গোলাকার দেখি, তার পেছনের মূল কারণ কি না, মহাজাগতিক সমস্ত বস্তুকে যে গোলাকার দেখা যায় তার পেছনে মূল কারণ কি না, মহাবিশ্বে যে কোনো বস্তুকণা আমরা জানি পরস্পরকে আকর্ষণ করছে নিজেদের দিকে, তারা কাছাকাছি আসতে চায় এবং গোলকের অবস্থায় থাকলেই কিন্তু তাদের মধ্যবর্তী দূরত্ব সবচেয়ে কম হয়। সেই জন্য কি হয় কি, মহাবিশ্বে যে কোনো বস্তুগুলোকে সচরাচর আমরা গোলাকার দেখি, কারণ গোলকের মধ্যে সমস্ত বস্তুগুলোর মধ্যবর্তী দূরত্বটা সবচেয়ে কম। সেই জন্য সূর্যকেও আমরা গোল দেখছি, কিন্তু কোনো গ্রহের যদি আকৃতি ছোট হয় তখন কিন্তু সেই আকৃতি যখন তাকে আকর্ষণ বলটা কিন্তু তাকে গোলাকার নাও করতে পারে। তো পৃথিবীর আকৃতিটা সম্পূর্ণ গোল নয়, তো একটু এলোমেলো, তো কিন্তু সে যাই হোক কিন্তু ওভারঅল কিন্তু গোলাকার। আর তাছাড়া কি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে আমরা চলে যাচ্ছি, এই মহাকর্ষের দরুন যেটা সংঘটিত হচ্ছে, এই মহাবিশ্বের সমস্ত কিছু একটা সুশৃঙ্খল গতিতে তারা কিন্তু গতিশীল রয়েছে সবাই কিন্তু, অর্থাৎ মহাবিশ্বটা একটা সুশৃঙ্খল গতিতে চলমান। এই তার পেছনে মূল ভূমিকা যার রয়েছে এই মহাকর্ষ সূত্র।
বোঝা গেছে? এই মহাবিশ্বের সমস্ত কিছু গতিশীল অবস্থার পেছনে দায়ী। তাছাড়া কিন্তু আমরা যে শক্তির উৎস বলে আমরা যাকে ধরছি সূর্য, সূর্যের যে এত শক্তি উৎপন্ন হওয়ার মূল কারণ কিন্তু হচ্ছে এই মহাকর্ষ। কিভাবে না, সূর্যকে আমরা যে গোলাকার বলে ধরছি, এই সূর্যের উপর কিন্তু সূর্যের কণাগুলোর উপর কি সূর্যের যে গ্রাভিটেশনাল ফোর্স এতটাই বেশি যে সমস্ত কিছু কেন্দ্রের দিকে আসতে চাইছে, অর্থাৎ একটা গ্রাভিটেশনাল প্রেসার তৈরি হচ্ছে অন্তরে, মহাসূর্যের ভেতরে একটা যে চাপ সৃষ্টি হচ্ছে। চাপ বেশি হলে আমরা জানি কি যে তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকে। তাহলে তাপমাত্রা যখনই ধীরে ধীরে বাড়তে থাকবে, সেই অত্যন্ত তাপ বৃদ্ধি পেলে তাপমাত্রা বৃদ্ধি পাবে। তাপমাত্রা বাড়লে কি হবে না, সেই অতি উচ্চ তাপমাত্রায়, আমরা জানি সূর্যের অভ্যন্তরে তাপমাত্রা প্রায় 20 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি, সেই অত্যন্ত উচ্চ তাপমাত্রায় কি হয় যে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া ঘটে। নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া সম্পর্কে আমরা ক্লাস 10-এ পড়ে এসেছি, যেখানে কি হয় নিউক্লিয়াসগুলো ক্ষুদ্র ক্ষুদ্র হিলিয়াম যার দুটো নিউট্রন দুটো প্রোটন নিয়ে তাদের যে নিউক্লিয়াসগুলো, বোঝা গেল, দুটো নিউট্রন দুটো প্রোটন নিয়ে যে নিউক্লিয়াসগুলো তারা পাশাপাশি এসে জুড়ে যায়, অর্থাৎ কিংবা হাইড্রোজেনগুলো জুড়ে যায়, দুটো হাইড্রোজেন জুড়ে গিয়ে তৈরি করে, পাশাপাশি এসে জুড়ে গিয়ে তারা তৈরি করবে হিলিয়াম, বোঝা গেল, এটা হিলিয়ামের পরমাণু তৈরি করবে। এইভাবে সূর্যের মধ্যে নিয়ত নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া চলছে, যেখানে হাইড্রোজেন থেকে শুরু উৎপন্ন হচ্ছে হিলিয়াম, দুটো হাইড্রোজেন থেকে শুরু যুক্ত হয়ে তৈরি হচ্ছে হিলিয়াম। সেই হিলিয়াম উৎপন্ন হওয়ার সময় কিন্তু প্রচুর পরিমাণে তাপ শক্তি উৎপন্ন হয় এবং সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে নিউট্রিনো কণা উৎপন্ন হয়, আমরা জানবো। তো এই মহাবিশ্বে সবচেয়ে বেশি কণা রয়েছে নিউট্রিনো বলে এক প্রকারের ক্ষুদ্র কণা। তাহলে মহাবিশ্বে শক্তির উৎসের পেছনে কিন্তু দায়ী, অর্থাৎ সূর্যের শক্তির উৎসের পেছনে দায়ীও হচ্ছে কিন্তু এই মহাকর্ষ। এবং তাছাড়া হচ্ছে নিউট্রিনো বলে একটা কণাও তৈরি হচ্ছে। এই কণাগুলো এই বিশ্বে কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে ছড়িয়ে রয়েছে। তো এইটা হচ্ছে আজকের আমাদের আলোচনার বিষয়। তো পরবর্তী ক্লাসে আমরা এই মহাকর্ষ সূত্র হিসাবে যেটা জানলাম, এই সূত্রটাকে তার ভৌত বিভিন্ন রাশিগুলোকে দিয়ে আমরা সেই সূত্র মানে বলটাকে আমরা পরিমাপ করার চেষ্টা করব। তো পরের ক্লাসে আমরা মহাকর্ষ বিভব এবং মহাকর্ষ ক্ষেত্র এবং এই মহাকর্ষ বলের দরুন যে অভিকর্ষজ ত্বরণের মানের পরিবর্তন, সেগুলো আমরা পরের ক্লাসে আলোচনা করব। তো আজকে আমরা চাইবো যে তোমরা বইটাকে ভালো করে খুঁটিয়ে পড়বে এবং কোনো কিছু সমস্যা থাকলে তোমরা কমেন্ট করে জানাবে, তো আমরা পরে সেগুলোর সমাধানটা করব।